নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম গোয়েন্দা চরিত্র কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেন 1911 সালের 6ই জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20শে ফেব্রুয়ারি। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিরিটি অমনিবাস 11তম খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প অহল্যা ঘুম। আজ থাকলো প্রথম পর্ব। তখনও সানাইয়ে বাজছে মধুর ইমন কল্যাণ। মধ্যরাত্রির স্তব্ধতায় সানাইয়ের ক্লান্ত রাগিনী মিলন রাত্রির কথাই জানিয়ে দিচ্ছিল। নিমন্ত্রিতের দল একে একে চলে গিয়েছে। শূন্য বিরাট প্যান্ডেলটায় জ্বলছে চোখ ধাঁধানো শক্তিশালী বিদ্যুৎ বাতিগুলো। সারি সারি তখন সাজানো রয়েছে টেবিল চেয়ারগুলো। এখানে ওখানে ফুলের মালা আর ছিন্ন পাপড়ি ছড়িয়ে রয়েছে, উৎসবের চিহ্ন। সন্ধ্যার আগে থাকতেই সারি সারি যে গাড়িগুলো বাড়ির সামনে রাস্তাটায় ভিড় করেছিল, সেগুলো আর এখন নেই। রাস্তাটা একেবারে খালি। কেবল বাড়ির সামনে রাস্তার উপরে এঁটো পাতা কাগজ গ্লাস প্লেটগুলো নিয়ে গোটা দুই কুকুর মহোৎসব লাগিয়েছে। আর কিছু ভিখারি, তারাও যোগ দিয়েছে সেই ভোজন উৎসবে। বাড়ির সবাই প্রায় তখন ক্লান্ত, কেউ কেউ শোবার ব্যবস্থা করছে। বাড়ির কর্তা শিবতোষ বাবু তার শয়ন ঘরে পাখার হাওয়ার নিচে বসে একটা সিগারেট টানছিলেন। হঠাৎ একটা দীর্ণ চিৎকার যেন সানাইয়ের বাঘিনী ছাপিয়ে শিবতোষ বাবুর কানের গোড়া এসে আছড়ে পড়ল। জ্বলন্ত অর্ধদগ্ধ সিগারেটটা আঙুলের ডগা থেকে খসে নিচে পায়ের কাছে কার্পেটের উপর পড়ে গেল শিবতোষের। চিৎকারটা একবারই শোনা গেল। সানাই তখনও বেজে চলেছে। সোফা থেকে উঠে পড়ে তাড়াতাড়ি কোনো মতে স্লিপারটা পায়ে গলিয়ে বের হয়ে এলেন ঘর থেকে। সামনের বারান্দায় শিবতোষ বাবু। সামনেই পড়ে গেল শিখেন্দু। কে অমন করে চিৎকার করলো শিখেন্দু? বুঝতে পারলাম না কাকাবাবু, শিখেন্দু বললে। মনে হলো যেন 3তলা থেকেই। যারা তখনও জেগেছিল দোতলায়, তাদের কারো কারো কানে চিৎকারের শব্দটা পৌঁছেছিল। শিবতোষ বাবুর বোন রাধারানী দেবী, তাঁর স্ত্রী কল্যাণী, বড় মেয়ে স্মৃতি। শিবতোষ বাবুর একমাত্র ছেলে নির্বাণী তোষের বউ ভাত ছিল। ফুসোজার ব্যবস্থা হয়েছিল 3তলায় নির্বাণী তোষেরই ঘরে। সবাই যেন কেমন হতভম্ব, কেমন যেন অকস্মাৎ বিমূঢ় হয়ে পড়েছে। কেউ কোনো কথা বলে না, কিন্তু সকলেরই চোখে মুখে যেন একটা প্রশ্ন স্পষ্ট। কিসের চিৎকার শোনা গেল? কে চিৎকার করে উঠেছিল একটু আগে? শিখেন্দু স্তব্ধতা ভঙ্গ করে বলল, আমি দেখে আসি একবার 3তলাটা। কথাগুলো বলে শিখেন্দু আর দাঁড়ালো না। এগিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে তরতর করে 3তলায় উঠে গেল। ওরা সকলে দাঁড়িয়েই থাকে। একটা অজ্ঞাত বোবা ভয় যেন ওদের সকলের মনকে আচ্ছন্ন করে ফেলেছে অকস্মাৎ। কিসের ভয়, কেন ভয়, তা জানে না ওরা। বোধহয় ভাবতেও পারে না কেউ কথাটা। ভয় বস্তুটা এমনি একটা ব্যাপার, এমনিই সংক্রামক। এক মন থেকে অন্য মনে ছড়িয়ে পড়ে। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট প্রায় হতে চলল। এখনো কই? শিখেন্দু তো উপর থেকে নিচে নেমে এলো না। কি করছে এখনো উপরে? সকলেই যেন ওই প্রশ্নটা করতে চায়, কিন্তু কেউ করছে না কাউকে। কারো মুখেই কোনো কথা নেই তখনও। শেষ পর্যন্ত স্মৃতি যেন অপেক্ষা করে করে অধৈর্য হয়ে প্রশ্নটা উচ্চারণ না করে আর পারে না। বললে, শিখেন্দু কি করছে ওপরে? আসছে না কেন? উপরে গিয়ে দেখে আসবো আমি একবার বাবা। শিবতোষ বাবু যেন কেমন অসহায় দৃষ্টিতে মেয়ের মুখের দিকে তাকালেন একবার। তারপর কোনো কথা না বলে নিজেই পায়ে পায়ে এগোলেন সিঁড়ির দিকে। ঝকঝকে চওড়া মোজাইক করা সিঁড়ি। সিঁড়ির পথ উজ্জ্বল আলোয় আলোকিত, কিন্তু ক্ষণপূর্বের সেই ভয়টা যা তখন আচ্ছন্ন করে রেখেছিল, সেটাই যেন পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছে। তার গতি স্লথ করে দিচ্ছে প্রতি পদবিক্ষেপে। উপরে 3তলাতেও ঠিক দোতলার মতোই টানা বারান্দা, আগাগোড়া ডিজাইন টালিতে সব তৈরি। উপরের বারান্দাতেও আলো জ্বলছিল। বারান্দাটা পূর্ব থেকে পশ্চিমে চলে গিয়ে বাঁয়ে বাঁক নিয়েছে। উপরের তলায় 4খানি ঘরের মধ্যে শেষের 2টি ঘর নিয়ে নির্বাণী তোষ থাকত।
তার শয়নকক্ষেই ফুলশয্যার ব্যবস্থা হয়েছিল। ঘরের দরজাটা খোলা, কোনো সারা শব্দ নেই, কেবল সানাই তখনও বেজে চলেছে ইমন কল্যাণের সুর। খোলা দরজাপথে ভিতরে পা দিয়েই থমকে দাঁড়ালেন শিবতোষ। শিখেন্দু স্তব্ধ হয়ে পিছন ফিরে দাঁড়িয়ে আছে, আর তার ঠিক সামনেই দামি কার্পেটে মোড়া মেঝের উপর পড়ে আছে নববধূ নির্বাণিতোষের সদ্য বিবাহিতা স্ত্রী দীপিকা। পরনে দামি আকাশ নীল রঙের বেনারসি, হাতে চুড়ি জড়োয়া চূড়, কানে হীরের দুল, সিথিতে সিথি মৌ। কাত হয়ে পড়ে আছে দীপিকা, একটা হাত তার প্রসারিত, অন্য হাতটা দেহের নিচে চাপা পড়েছে। ঘোমটা খুলে গিয়েছে, জরির ফিতে দিয়ে বাঁধা বেনিটা কার্পেটের উপর লুটোচ্ছে। দুটি চক্ষু বোঝা, কপালে চন্দন, সিথিতে সিঁদুর। পদশব্দে ফিরে তাকালো শিখেন্দু। কি ব্যাপার বৌমা? কথাটা শেষ করতে পারলেন না শিবতোষ। গলাটা তার কাঁপতে কাঁপতে থেমে গেল, শেষ কথাটা উচ্চারিত হলো না। বুঝতে পারছি না কাকাবাবু, ঘরে ঢুকে দেখি এখানে এইভাবে দীপিকা পড়ে আছে। খোকা, খোকা কোথায়? তাকে তো ঘরের মধ্যে দেখিনি। ঘরের দরজা ভেজানো ছিল, হাত দিতেই খুলে যেতে ভেতরে ঢুকে দেখি ওইভাবে দীপিকা পড়ে আছে। কিন্তু খোকা, খোকা কোথায় গেল? এবারে যেন আরো স্পষ্ট করে প্রশ্নটা উচ্চারণ করলেন শিবতোষ। তার বন্ধুরা শেষ ব্যাচ খেয়ে চলে যাবার পরই রাত তখন 11:15 হবে। নির্বাণী আমাকে বলল মাথাটা বড্ড ধরেছে। আমি ওপরে চললাম, সেও ওপরেই চলে এসেছিল। ধীরে ধীরে বললে শিখেন্দু। তবে কোথায় গেল সে? কেমন যেন অসহায়ভাবে আবার প্রশ্নটা করলেন শিবতোষ। বাথরুমের দরজাটা তো খোলাই দেখছি, আলো জ্বলছে ভিতরে। ওখানে কেউ আছে বলে তো মনে হচ্ছে না। কথাটা বলতে বলতেই শিখেন্দু বাথরুমের দিকে এগিয়ে গেল। বাথরুমে ঢোকার সঙ্গে সঙ্গেই সে একটা অস্ফুট চিৎকার করে উঠল। না না! কি কি হলো শিখেন্দু? শিবতোষ তাড়াতাড়ি এগিয়ে গেলেন এবং বাথরুমের মধ্যে পা দিয়েই থমকে দাঁড়ালেন। নির্বাণিতোষের দেহটা উপুর হয়ে পড়ে আছে বাথরুমের মেঝের উপরে। ঠিক বেসিনের নিচে সামনে পিঠের বাঁ দিকে একটা ছোড়া সমূলে বিদ্ধ হয়ে আছে। গায়ে গরদের পাঞ্জাবিটা রক্তে লাল, হাত দুটো ছড়ানো। প্রথম বিহ্বল মুহূর্তটা কাটবার পরেই দীর্ণ কণ্ঠে চিৎকার করে উঠলেন শিবতোষ। তারপর দুম করে বাথরুমের মেঝেতেই পড়ে গেলেন অজ্ঞান হয়ে। আরো ঘন্টা 2 পরে, রাত তখন 2:15 হবে। সানাই থেমে গিয়েছে। শিবতোষের জ্ঞান ফিরে এসেছে। তাকে ধরাধরি করে আগেই নিচে তার দোতলার ঘরে নিয়ে আসা হয়েছিল। কেমন যেন প্রস্তর মূর্তির মতো নিষ্প্রাণ বসেছিলেন শিবতোষ সোফাটার উপরে। একটা কান্নার সুর ভেসে আসছে রাত্রি শেষের স্তব্ধতার উপর থেকেও, করুণ। কল্যাণী কাঁদছে, শিবতোষের স্ত্রী কল্যাণী কাঁদছে, নির্বাণীর মা। দীপিকারও জ্ঞান ফিরে এসেছে, কিন্তু সে যেন একেবারে বোবা হয়ে গিয়েছে। একটি প্রশ্নেরও জবাব এখনো পর্যন্ত তার কাছ থেকে পাওয়া যায়নি। শিখেন্দু এ বাড়ির ছেলে নয়, শিবতোষের বন্ধু সুখেন্দুর ছেলে। সুখেন্দু বিশ্বাস ভারত সরকারের একজন পদস্থ কর্মচারী। বর্তমানে দিল্লির রাজধানীতেই তার কর্মস্থল। শিখেন্দু তার তৃতীয় পুত্র। কলকাতার মেডিকেল কলেজে পড়াশোনা করবার জন্য অনেক দিন থেকেই সে কলকাতায় আছে, হোস্টেলে থাকে। গত বছর ডাক্তারি পাশ করে বর্তমানে হাউস স্টাফ। কয়েক মাসের মধ্যেই সে আবার উচ্চশিক্ষার জন্য বিলেতে যাবে। সব ব্যবস্থা পাকা হয়ে গিয়েছে। কলেজ জীবন থেকেই শিবতোষ ও সুখেন্দুর মধ্যে বন্ধুত্ব এবং দুই পরিবারের ঘনিষ্ঠতা। শিবতোষ সুখেন্দুর চাইতে কয়েক মাসের ছোট, তাই সুখেন্দুর ছেলেমেয়েরা শিবতোষকে কাকাবাবু বলে, আর শিবতোষের ছেলেমেয়েরা সুখেন্দুকে জ্যাঠাবাবু বলে ডাকে। শুধু বন্ধুত্বই নয়, সুখেন্দু ও শিবতোষের মধ্যে পরস্পর ভাইয়ের মতো প্রীতির ও ভালোবাসার সম্পর্ক একটা গড়ে উঠেছিল। নির্বাণী তো শিবতোষের একমাত্র পুত্র, শিখেন্দুরই সমবয়সী। সেও শিখেন্দুর সঙ্গেই গত বছর ডাক্তার হয়ে বের হয়েছে এবং তারও একই সঙ্গে বিলেত যাবার কথা ছিল। বিবাহের ব্যাপারে আজ
দিন 10-12 থেকেই বেশিরভাগ সময়ই শিখেন্দু শিবতোষের বাড়িতেই আছে। সব কাজে সাহায্যও করেছে, পরিশ্রমও করছে। নির্বাণিতোষের স্ত্রী অর্থাৎ শিবতোষের পুত্রবধূ দীপিকাও ছিল নির্বাণিতোষ ও শিখেন্দুর সহপাঠিনী। সেও ডাক্তার। গত বছর একই সঙ্গে পাশ করেছে সে। পড়তে পড়তেই উভয়ের আলাপ ও ঘনিষ্ঠতা। নির্বাণিতোষ ও দীপিকা প্রায় সমবয়সী। তাই শিবতোষের ইচ্ছা ছিল না খুব একটা দীপিকা তার পুত্রবধূ হয়ে আসে। শিবতোষ বলেছিলেন ও ছেলেকে কথাটা, কিন্তু নির্বাণী কান দেয়নি বাপের কথায়। সেকেন্ড ইয়ারে পড়তে পড়তেই আমরা ঠিক করেছিলাম বিয়ে করব। অতএব আজ আপনি যা বলছেন তা সম্ভব নয় বাবা। স্পষ্ট করেই নির্বাণিতোষ তার সিদ্ধান্তের কথাটা শিবতোষকে জানিয়ে দিয়েছিল। একটি মাত্র ছেলে এবং বরাবরই অতিরিক্ত প্রশ্রয় একটু বেশি জেদি ছিল নির্বাণিতোষ। তাই শিবতোষ অনিচ্ছা এবং আপত্তি থাকলেও বিবাহে আর বাধা দেননি। তাছাড়াও স্ত্রী কল্যাণীও বলেছিল, ছেলে যখন বিয়ে করতে চাইছে করুক, আপত্তি করো না। শিবতোষ জবাবে বলেছিলেন, তোমাদের মা ও ছেলের যখন ইচ্ছে হোক বিয়ে, করুক বিয়ে ওকেই। তবে বলে রাখছি, এ বিয়ে সুখের হবে না। কেন হবে না শুনি? কল্যাণী বলেছিল। কেন হবে না অত কথা বলতে পারবো না, তবে হবে না বলে রাখলাম, দেখে নিয়ে। আমাদের কারণ ছিল শিবতোষের, কারণ দীপিকারা ঠিক তাদের সমতুল্য পাল্টি ঘর নয়। শিবতোষ ধনী, কলকাতা শহরের একজন ধনী ব্যক্তি। 4-5টা কয়লা খনির মালিক। পৈতৃক সূত্রেই খনিগুলোর মালিক হয়েছিলেন শিবতোষ অবশ্যই। এবং কেবল ওই খনিই নয়, শিবতোষের বাবা রায় বাহাদুর প্রিয়তোষ মল্লিক কলকাতা শহরে খানপাচেক বাড়িও করেছিলেন। সেগুলো থেকেও বৎসরের ভাড়া আদায় বেশ মোটা অঙ্কের টাকাই হয়। ব্যাংকেও মজুদ টাকা অনেক। আর দীপিকার বাবা সদানন্দ রায় বেসরকারি কলেজের সাধারণ একজন অধ্যাপক মাত্র। খুবই সাধারণ মধ্যবিত্ত ঘর। 4 মেয়ে 2 ছেলে। ওই দীপিকাই বড় মেয়ে। অত্যন্ত মেধাবী ছিল দীপিকা বরাবর। বৃত্তি নিয়েই পড়ে এসেছে। শ্যামবাজার অঞ্চলে ছোট একটা ভাড়াটে বাড়িতে থাকেন সদানন্দ রায়। সামান্য মাইনে, যত্র আয় তত্র ব্যয়। নির্বাণিতোষের মতো ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে হবে বা কোনোদিন হতে পারে স্বপ্নের অগোচর ছিল তার। তাছাড়া তিনি ব্রাহ্মণ আর নির্বাণিতোষ কায়স্থ। তবে বিয়ে হয়ে গেল। বিয়েতে তিনি বাধা দেননি, মেয়ের কথা ভেবেই। ঘটনার আকস্মিকতায়, বিভৎসতায় ও বেদনায় বাড়ির সকলেই বিমূঢ় হয়ে গিয়েছিল। সবাই বোবা, কেবল কল্যাণী কাঁদছিল। সমস্ত বাড়ির মধ্যে কেবল তার করুণ বিলাপধ্বনি একটানা সকলের কানে এসে বাজছিল। কাকাবাবু, শিখেন্দুর ডাকে শিবতোষ মুখ তুললেন। পুলিশে তো এখন একটা খবর দেওয়া দরকার। পুলিশ? কেমন যেন বোকার মতো কথাটা উচ্চারণ করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন শিবতোষ। কথাটা যেন তার আদৌ বোধগম্য হয়নি। হ্যাঁ, পুলিশ মানে থানায় একটা খবর দেওয়া তো দরকার। কেন? মানে যেভাবে ওর মৃত্যু হয়েছে, বোঝাই তো যাচ্ছে কেউ ওকে খুন করে গেছে। খুন করে গিয়েছে? কেন? কে করলো? সমস্ত বুকটা নিংড়ে যেন অসহায় বিমূঢ় শিবতোষের মুখ থেকে কথাগুলো বের হয়ে এলো কেঁপে কেঁপে। কেন খুন করলো, কে খুন করলো নির্বাণিতোষকে, তা শিখেন্দুই বা কেমন করে বলবে? তবু সে বললে, অস্বাভাবিক মৃত্যু, থানায় তো একটা খবর দিতেই হবে। বেলতলা রোডে শিবতোষের বাড়ি মল্লিক ভিলা। ভবানীপুর থানার আন্ডারেই পড়ে এবং সেখানকার থানার বড়বাবু অর্থাৎ ওসি বীরেন মুখার্জির সঙ্গে শিবতোষের আলাপও আছে। এদিন রাত্রে বীরেন মুখার্জিও এসেছিলেন উৎসবে নিমন্ত্রিত হয়ে। শিবতোষের বীরেন মুখার্জির কথা মনে পড়ল। তিনি বললেন, তাহলে বীরেন বাবুকে একটা ফোন করে দাও শিখেন্দু। শিখেন্দু আর কাল বিলম্ব করে না। বারান্দায় ফোন ছিল, দেওয়ালের গায়ে ব্রাকেটের উপর বসানো। এগিয়ে গিয়ে থানায় ফোন করলো। ফোন ধরলো থানার ছোটবাবু। ভবানীপুর থানা। ওসি আছেন? তিনি ওপরে ঘুমোচ্ছেন। তাকে একটু বলবেন এক্ষুনি একবার বেলতলা রোডে মল্লিক ভিলায় আসতে। ছোটবাবু রঞ্জিত সিনহার মল্লিক ভিলাটা ও তার অধিকারী শিবতোষ মল্লিক অপরিচিত নয়। তাই তিনি প্রশ্ন করলেন, কেন, কি দরকার? দেখুন, এ বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। ওই বাড়িতে তো আজ উৎসব ছিল।
হ্যাঁ, তার ছেলের বউভাত ছিল। তা হঠাৎ আবার কি দুর্ঘটনা ঘটল? তার ছেলে কি হয়েছে তার? সে মারা গেছে। মারা গেছে? নির্বাণী তোষবাবু, শিবতোষবাবুর একমাত্র ছেলে? হ্যাঁ। কি করে মারা গেল? কি দুর্ঘটনা ঘটলো? কখন? সে তো বলতে পারবো না। ঘন্টা 2 আগে 3 তলায় তার শোয়ার ঘরের সংলগ্ন বাথরুমের মধ্যে তাকে ছোড়াবিদ্ধ মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। সে কি? কি বলছেন? হ্যাঁ, ওসিকে একটু পাঠিয়ে দিন, না হয় আপনি একবার আসুন। এক্ষুনি আসছি। শিখেন্দু ফোনের রিসিভারটা নামিয়ে রাখলো। কেউ বারান্দায় নেই। সবাই শিবতোষবাবুকে ঘিরে তখনও তার ঘরের মধ্যেই নির্বাক দাঁড়িয়ে আছে। মিনিট 20 মধ্যেই বীরেন মুখার্জি থানার ওসি নিজেই এসে হাজির হলেন। ভদ্রলোকের বয়স 40 থেকে 42-এর মধ্যে। অত্যন্ত কর্মঠ ও তৎপর একজন অফিসার। এতদিন তার প্রমোশন হওয়া উচিত ছিল। বিশেষ একটি রাজনৈতিক দলের সুনজরে না থাকার দরুন আজ পর্যন্ত কোনো প্রমোশনই হয়নি। তার জন্য বীরেন মুখার্জির অবশ্য কোনো দুঃখও নেই। লম্বা চওড়া, বেশ বলিষ্ঠ গড়ন। জিপের শব্দ শুনে শিখেন্দুই নিচে নেমে এসেছিল। তার সঙ্গেই প্রথমে মুখোমুখি দেখা হয়ে গেল বীরেন মুখার্জির। গেটের ভিতরে ঢুকে জিপ থেকে নামতেই দুপাশে বিরাট লনে তখনও প্যান্ডেলের মধ্যে আলো জ্বলছে। বীরেন মুখার্জি বললেন, শিবতোষবাবু কোথায়? চলুন ওপরে দোতলায়, তার ঘরে। আপনি কে? আমি এবারই কেউ নই। শিবতোষবাবুর বাল্যবন্ধু সুখেন্দু বিশ্বাসের ছেলে আমি। আমার নাম শিখেন্দু বিশ্বাস। উৎসবের ব্যাপারেই বোধহয় এসেছিলেন আপনি। নির্বাণী তোষ আমার ক্লাস ফ্রেন্ড। একসঙ্গেই আমরা ডাক্তারি পাস করেছি। গত 10 দিন থেকেই এ বাড়িতে আমি আছি। নির্বাণী তোষবাবু আপনার ক্লাস ফ্রেন্ড ছিলেন? হ্যাঁ। ফোন করেছিল কে থানায়? আমি। চলুন। বীরেন মুখার্জি একজন কনস্টেবলকে নিচে রেখে অন্য একজনকে নিয়ে সিঁড়ির দিকে এগোলেন। সিঁড়ি দিয়ে উঠতেই বীরেন মুখার্জি প্রশ্ন করলেন, মৃতদেহ ডিস্টার্ব করা হয়নি তো? না, 3 তলায় তার ঘরের সংলগ্ন বাথরুমের মধ্যেই এখনো আছে, শিখেন্দু বলল। দুদিনের খাটাখাটুনির ক্লান্তিতে যারা হাঁপ ছেড়ে বিশ্রামের জন্য শয্যা নিয়েছিল তারা সবাই একে একে জেগে উঠেছে ততক্ষণে। বাড়িতে উৎসব উপলক্ষে 2 মেয়ে এসেছে। বড় মেয়ে স্মৃতি, তার জামাই বীরেন, ছোট মেয়ে স্বাতী, তার জামাই ভবেশ, শিবতোষের একমাত্র বোন রাধারানী, তার ছোট ছোট 2 মেয়েকে নিয়ে এসেছে। ভগ্নিপতি সমরবাবু আসতে পারেননি। তাছাড়া চাকর ও দাসীরা। তাদের মধ্যে 2 জন ভৃত্য অনেকদিন ধরেই শিবতোষের গৃহে আছে, গোকুল আর রাজেন। দাসী বেলা, রাধুনীবাবুর নরেন আর শিবতোষের গৃহ সরকার জ্যোতিষ সামন্ত। জ্যোতিষ সামন্ত বছর 10 আছেন ওই বাড়িতে। বয়স হয়েছে তার প্রায় 50-52। অকৃতদার মানুষ। ওই বাড়ির নিচের তলাতেই একটা ঘরে থাকেন। অন্যান্য দূর ও নিকট সম্পর্কের আত্মীয় যারা এসেছিল তারা উৎসব চুকে যাওয়ার পর যে যার গৃহে চলে গিয়েছিল। সবাই জেগে উঠেছিল। সবাই দুঃসংবাদটা শুনেছিল। সবাই যেন সংবাদটা শুনে একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে। তাই বাড়িটাও একেবারে স্তব্ধ। জ্যোতিষ সামন্তই সংবাদটা পেয়ে সানাইওয়ালাদের থামিয়ে দিয়েছিলেন। বাড়িতে কে কে আছেন? বীরেন মুখার্জি জিজ্ঞাসা করলেন। শিখেন্দুই বলে গেল কে কে আছে। শিবতোষবাবুর সঙ্গে দেখা করবেন? না, আগে চলুন ডেড বডিটা দেখে আসি, বীরেন মুখার্জি বললেন। সিঁড়ি দিয়ে উঠে 3 তলার বারান্দা অতিক্রম করে দুজনে গিয়ে নির্বাণী তোষের শয়নকক্ষে প্রবেশ করল। বিরাট একটা খাট, দামি শয্যা বিছানো। খাটটা ফুলে ফুলে সাজানো। রজনীগন্ধার মৃদু সুবাস ঘরের বাতাসে ভেসে বেড়াচ্ছে। ঘরে কেউ ছিল না। দীপিকার জ্ঞান হবার পর তাকে স্বাতী ও স্মৃতি নিচে দোতলায় নিয়ে গিয়েছিল। শিবতোষ মল্লিক শহরের একজন বিশিষ্ট ধনী ব্যক্তি। তার যে কেবল অর্থ ও সম্পদের জন্যই সমাজে তিনি পরিচিত ছিলেন তা নয়। নানা সমাজ কল্যাণ প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি নানাভাবে জড়িত বলে ওই অঞ্চলে তার একটা বিশেষ পরিচয়ও আছে। মানুষটি নিরহংকারী, সদালাপী ও সহৃদয় বলে পাড়া সকলেই তাকে শ্রদ্ধা করে ও ভালোবাসে। বীরেন মুখার্জি সেটা জানা ছিল ওই তল্লাটের থানা অফিসার হিসাবে। ওই থানায় বীরেন মুখার্জি বছর 2 হলো এসেছেন।
ব্যক্তিগতভাবে শিবতোষ মল্লিকের সঙ্গে বীরেন মুখার্জির বেশ আলাপও আছে। আজ তার একমাত্র ছেলের বৌভাত উৎসবে নিমন্ত্রিত হয়েছিলেন, এসেও ছিলেন, কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি। রাত 10টা নাগাদ চলে গিয়েছিলেন। নির্বাণিতোষ নিজেই তাকে অভ্যর্থনা করে দাঁড়িয়ে থেকে খাইয়েছিল। ঘরের মধ্যে ঢুকে থমকে দাঁড়ালেন মুহূর্তের জন্য যেন বীরেন মুখার্জি। এই সুন্দর স্নিগ্ধ পরিবেশে এমন একটি উৎসবের রাত, তারই মধ্যে নিষ্ঠুর মৃত্যু রক্তক্ষরণ করেছে। পুলিশ অফিসার হিসেবে বহুবার তাকে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, কিন্তু আজ যেন ওই ঘরের মধ্যে দাঁড়িয়ে চারিদিকে দৃষ্টিপাত করে হঠাৎ কেমন বিব্রত বোধ করেন। শিখেন্দুর মুখের দিকে তাকালেন বীরেন মুখার্জি। শিখেন্দু বাথরুমের খোলা দরজার দিকে তাকালো। বীরেন মুখার্জি এগিয়ে এলেন বাথরুমের দিকে। একটা জল পড়ার শব্দ শোনা গেল। নির্বাণিতোষের মৃতদেহটা ঠিক তেমনি ভাবেই পড়েছিল। উপুর হয়ে পড়ে আছে মৃতদেহটা, মুখটা বাঁদিকে কাত করা। কিছুক্ষণ তাকিয়ে রইলেন মৃতদেহটার দিকে বীরেন মুখার্জি। ছোড়া প্রায় আমূল বিদ্ধ হয়ে আছে বাঁদিকের পৃষ্ঠদেশ ঠিক স্ক্যাপুলার বর্ডার ঘেঁষে। ছোড়াটার বাঁটটা কাঠের। পকেট থেকে রুমাল বের করে ছোড়ার বাঁটটা ধরে শক্ত করে একটা হ্যাঁচকা টান দিয়ে ছোড়াটা বের করে আনলেন বীরেন মুখার্জি। ধারালো ছোড়ার ফলাটা তীক্ষ্ণ। ছোড়াটা টেনে বের করতে গিয়ে বুঝলেন বীরেন মুখার্জি কত জোরে ছোড়াটা বেচারির পৃষ্ঠদেশে বেঁধানো হয়েছিল, যার ফলে ফলাটা সবটাই প্রায় ঢুকে গিয়েছিল দেহের মধ্যে। হয়তো আঘাতে প্রচণ্ডতায় সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়েছে। কিন্তু যেই ছোড়াটা মেরে থাকুক, তার হাতের কবজির জোর নিশ্চয়ই আছে। ছোড়াটা খুব ছোট নয়, একেবারে ফলাটা 6 ইঞ্চি মতো হবে, বাঁটটা 4 ইঞ্চির মতো, সর্বমোট 12 ইঞ্চি মতো লম্বা। তীক্ষ্ণ ধার ইস্পাতের তৈরি ছোড়াটা। ফলাটা ঝকঝক করছে। বেসিনের ঠিক সামনাসামনি হাত দেড়েক ব্যবধানে মৃতদেহটা পড়ে আছে। বেসিনের দিকে তাকালেন বীরেন মুখার্জি। বেসিনের কলটা খোলা ছিল, জল পড়ে যাচ্ছে। বেসিনের মধ্যে শূন্য একটা কাঁচের গ্লাস, গ্লাসটা তুলে পাশে রাখলেন বীরেন মুখার্জি। বীরেন মুখার্জি কলের প্যাঁচটা ঘুরিয়ে কলটা বন্ধ করে দিলেন। বড় সাইজের বাথরুম। বাথরুমের দেওয়ালে চারপাশে 1 মানুষ সমান উঁচু ইটালিয়ান টাইলস বসানো। মেঝেটা মোজাইক করা। বেসিনের সামনে একটা আরসি লাগানো দেওয়ালে। তারই নিচে একটা সেলফ, নানাবিধ পুরুষের প্রসাধন দ্রব্য ও সেভিং সেট সাজানো। 2টি দরজা বাথরুমের, একটি ঘরের সঙ্গে, অন্যটা বোধহয় ম্যাথরদের যাতায়াতের জন্য। দরজাটা লক করা ছিল ভিতর থেকে। খুলে বাইরে উঁকি দিয়ে দেখলেন বীরেন মুখার্জি একবার। তার অনুমান মিথ্যে নয়। দরজার বাইরেই সরু বারান্দা এবং ঘোরানো লোহার সিঁড়ি। নিচে তাকালেন বীরেন মুখার্জি। বাড়ির পশ্চাৎ দিক সেটা। উৎসবের জন্য সেখানেও প্যান্ডেল করা হয়েছিল। নিচের প্যান্ডেলেও তখনও আলো জ্বলছে। আবার বাথরুমের মধ্যে এসে ঢুকলেন বীরেন মুখার্জি। দরজাটা বন্ধ করে দিলেন। হঠাৎ ওই সময় তার নজরে পড়ল ছোট একটা সেলোফেন কাগজের টুকরোর মতো বেসিনের নিচেই পড়ে আছে। কৌতূহলী হয়ে ঝুঁকে পড়ে কাগজটা তুলতেই দেখলেন 2টো কোডোপাইরিনের বড়ির একটা ছেঁড়া স্ট্রিপ। স্ট্রিপটা পকেটে রেখে দিলেন বীরেন মুখার্জি। বীরেন মুখার্জি বুঝতে পারলেন ব্যাপারটা যা বোঝা যাচ্ছে নিষ্ঠুর একটা হত্যাই। আততাই যেই হোক, আজ রাত্রে বাড়িতে উৎসব ছিল, বহু লোকের সমাগম ঘটেছিল, যাওয়া আসার দ্বারও অবারিত ছিল। আততায়ীর পক্ষে কোনোই অসুবিধা হয়নি। হয়তো কোনো এক ফাঁকে সুযোগ মতো ওই বাথরুমের মধ্যে এসে আত্মগোপন করে থাকতে পারে। তারপর যেই নির্বাণিতোষ বাথরুমে ঢুকেছে তাকে পিছন থেকে ছোড়া মেরে খতম করে আবার এক ফাঁকে ভিড়ের মধ্যে অনায়াসেই সরে পড়েছে। কাজেই আততায়ীকে খুঁজে বের করা তত সহজ হবে না। তাহলে কানুন অনুযায়ী একটা অনুসন্ধান, তাই এ বাড়ির সকলকে জিজ্ঞাসাবাদ করতেই হবে। তবে এটা ঠিক, হত্যাকারী যেই হোক, এ বাড়ি সম্পর্কে সে যথেষ্ট ওয়াকিবহাল। সে জানতো এ বাড়ির সবকিছু। শুধু তাই নয়, আরও একটা কথা মনে হয় বীরেন মুখার্জির। সম্ভবত আততায়ী বা হত্যাকারী হয়তো এ বাড়ির বিশেষ একজন পরিচিত জনই। অনুসন্ধান সেদিক দিয়েই শুরু করা যেতে পারে। বাথরুম থেকে বের হয়ে এলেন বীরেন মুখার্জি। শিখেন্দু তখনও ঘরের মধ্যে দাঁড়িয়ে ছিল। শিখেন্দু বীরেন মুখার্জির মুখের দিকে তাকালো। শিখেন্দু বাবু, বলুন। এ বাড়ির সঙ্গে যখন বিশেষ আপনার পরিচয় অনেকদিন থেকেই আছে এবং আপনি যখন নির্বাণিতোষ বাবুর ক্লাস ফ্রেন্ড ছিলেন, ঘটনার সময় এখানে উপস্থিত ছিলেন, আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। কি জানতে চান বলুন? যতদূর জানি শিবতোষ বাবুর তো ওই একমাত্রই ছেলে। লোকে অবশ্যই তাই জানে, তবে ব্যাপারটা ঠিক তা নয়। কিন্তু কিরকম?
আর কোনো ছেলে আছে নাকি শিবতোষবাবুর? শিবতোষবাবু 2 বিয়ে, অবশ্যই অনেকেই তা জানে না, এবং যারা জানতো তারাও হয়তো ভুলে গিয়েছে আজ। সত্যি নাকি? হ্যাঁ, তার প্রথমা স্ত্রী অবশ্যই বহুদিন আগেই গত হয়েছেন, এবং শুনেছি তার মৃত্যুর বছরখানেক পরেই নির্বাণীর মাকে কাকাবাবু দ্বিতীয়বার বিবাহ করেন। প্রথমা স্ত্রী তাহলে নেই? না, শুনেছি কাকাবাবুর এক সহপাঠীর বোন শান্তনা দেবীকে লুকিয়ে বাবা রায়বাহাদুরকে না জানিয়ে বিবাহ করেছিলেন। কার কাছে শুনেছেন কথাটা? নির্বাণী একদিন কথায় কথায় বলেছিল। তারপর? তারা ছিল অত্যন্ত গরিব মধ্যবিত্ত ছাপোষা গৃহস্থ, কিন্তু শান্তনা দেবী নাকি অপরূপ সুন্দরী ছিলেন। সেই সৌন্দর্যে মুগ্ধ হয়েই বুঝেছি তার একটি ছেলে হয়। তাই নাকি? হ্যাঁ। তা সে ছেলেটি কি জীবিত আছে? আছে, তবে তবে সে লেখাপড়া কিছুই করেনি। কি নাম তার? আশুতোষ। শুনেছি কাকাবাবু তাকে পড়াবার মানুষ করবার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু সে কাকাবাবুর কোনো সাহায্যই গ্রহণ করেনি। কাকাবাবুর কাছে আসেও নি কখনো। বরাবর সে তার মামাদের কাছেই থাকতো। কি করে আশুতোষ? শুনেছি জগদ্দলের জুট মিলে কাজ করে, এবং সেখানেই মিলের একটা কোয়ার্টারে থাকে বর্তমানে। তা আশুবাবুর, তার বাপ শিবতোষ বাবুর ওপর এত বিরাগের কারণই বা কি? বলতে পারবো না। এই উৎসবে নিশ্চয়ই সে আসেনি? না। তাকে দেখেছেন কখনো আপনি? না। আপনার বন্ধু নির্বাণীতোষ বাবু কখনো দেখেছিলেন তাকে? সম্ভবত না। আশুবাবুর প্রতি তার মনোভাব কেমন ছিল জানেন কিছু? নির্বাণীর মতো ছেলে হয় না মিস্টার মুখার্জি। যেমন নিরহংকার তেমনি সরল, তেমনি মিশুকে প্রকৃতির মানুষ ছিল সে। তার মানে বলতে চান কারোর সঙ্গে কোনো শত্রুতারও সম্ভাবনা ছিল না? না, ঝড়াঝাটি সে কারোর সঙ্গে করেনি, করতে কখনো দেখিনি। তাই তো বুঝে উঠতে পারছি না এখনো মিস্টার মুখার্জি, তার মতো মানুষের এমন কে শত্রু থাকতে পারে যে তাকে এমন করে খুন করে গেল? আচ্ছা, এবারই চাকর বাকররা নিশ্চয়ই সন্দেহের বাইরে। গোকুল আর রাজেন? না, ওদের দ্বারা এ কাজ সম্ভব নয়। তাছাড়া এ বাড়িতে অনেক বছরই ওরা আছে। তার বন্ধু বান্ধব তো ছিল। তা ছিল। তাদের মধ্যে বেশি ঘনিষ্ঠতা কার সঙ্গে ছিল নির্বাণিতোষ বাবুর বলতে পারেন? সকলের সঙ্গেই ও মিশত, সকলেই ওকে লাইক করত। তবে ঘনিষ্ঠতার কথা যদি বলেন, সঞ্জীব, পরেশ আর নির্মলকান্তির সঙ্গে একটু বেশি ঘনিষ্ঠতা ছিল বোধহয়। তারা সবাই আমাদের ক্লাস ফ্রেন্ড। তবে ওদের মধ্যে নির্মল আমাদের সিনিয়র ছিল, এখনো ফাইনাল এমবি পাস করতে পারেনি, শিখেন্দু বললে। আর সঞ্জীব ও পরেশবাবু? তারাও পাস করতে পারেনি। তারা আজ আসেনি উৎসবে। সঞ্জীব ও পরেশ এসেছিল, নির্মলকান্তি আসেনি বোধহয়। কারণ তাকে দেখেছি বলে তো মনে পড়ছে না। কেন আসেননি কেন নির্মলবাবু? তা বলতে পারবো না। ঠিক আছে, নিচে চলুন। দীপিকা দেবীকে আমি কিছু প্রশ্ন করতে চাই। জ্ঞান হওয়া অবধি সে তো কোনো কথাই বলছে না। কিছুই বলেননি? না, কোনো প্রশ্ন করলে কেবল ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। স্বাভাবিক, খুব শখ পেয়েছেন তো। বুঝতেই পারছেন, একসঙ্গে পড়েছে, দীর্ঘদিনের জানাশোনা, ঘনিষ্ঠতা। দীপিকা দেবী ও ডাক্তার নাকি? হ্যাঁ, আমাদের সঙ্গেই পাস করেছে। চলুন দেখা যাক। দুজনে নিচে নেমে এলো। সাথীর ঘরে একটা চেয়ারের উপর দীপিকা বসেছিল। পরনে তার তখনও সেই দামি বেনারসি শাড়ি আকাশ নীল রঙের, মাথার সিঁথিতে সিঁদুর, সামনের কিছু বিশৃঙ্খল চুল চন্দন চর্চিত কপালের উপরেই এসে পড়েছে। গা ভর্তি গহনা, মাথার উপর পাখাটা বনবন করে ঘুরছে। পাশে দাঁড়িয়ে সাথী, তার একটা হাত দীপিকার পিঠের উপর ন্যস্ত। ওদের ঘরে ঢুকতে দেখে সাথী চোখ তুলে তাকালো। দীপিকা কিন্তু তাকালো না। সাথী, আসুন শিখেন্দুদা, সাথী বললেন। থানার ওসি এসেছেন, শিখেন্দু বললেন। দীপাকে কিছু প্রশ্ন করতে চান উনি সাথী। বীরেন মুখার্জি তাকালেন দীপিকার মুখের দিকে। কেমন যেন অন্যমনস্কভাবে সামনের দিকে তাকিয়ে আছে দীপিকা। বীরেন মুখার্জি 2 পা এগিয়ে গিয়ে একেবারে সামনাসামনি দাঁড়িয়ে ডাকলেন, দীপিকা দেবী।
দীপিকা কোনো সাড়া তো দিলই না, তাকালো না বীরেন মুখার্জির দিকে, যেন শুনতেই পায়নি সে। কোনো শব্দই তার কর্ণকুহরে প্রবেশ করেনি যেন। দীপিকা দেবী, আমি বুঝতে পারছি আপনার বর্তমানের মনের অবস্থাটা কি। এও বুঝতে পারছি আপনাকে এ সময় বিরক্ত করা সমস্ত মানবিকতার বাইরে। তবু বুঝতেই পারছেন আপনার স্বামীর হত্যাকারীকে খুঁজে বের করবার জন্যই আপনাকে মনের বর্তমান অবস্থাতেও বিরক্ত করতে হচ্ছে। কারণ আপনিই প্রথম আবিষ্কার করেন যে আপনার স্বামী ছুরিকাবিদ্ধ হয়ে মৃত রক্তাক্ত অবস্থায় বাথরুমের মেঝেতে পড়ে আছেন। কিন্তু তথাপি কোনো সাড়াই পাওয়া গেল না দীপিকার মধ্যে, যেন কথাগুলো যেন তার কানে প্রবেশই করেনি। প্রস্তর মূর্তির মতো যেমন বসেছিল দীপিকা, তেমনই বসে রইল। দীপিকা দেবী, বাধা দিল এবারে সাথী, নির্বাণিতোষের বোন, বললে অসহিষ্ণু কণ্ঠে। কেন ওকে বিরক্ত করছেন দারোগাবাবু এভাবে? ওকে এখন প্রশ্ন করে লাভ নেই, কোনো প্রশ্নেরই জবাব পাবেন না ওর কাছ থেকে। আপনার কথা ঠিকই সাথী দেবী, কিন্তু বুঝতেই পারছেন আইনের দিক থেকে আমি নিরুপায়। না প্লিজ, ওকে এখন বিরক্ত করবেন না। আমাদের যা সর্বনাশ হবার তো হয়ে গিয়েছে, ওকে এখন উত্তক্ত করবেন না। ঠিক আছে, কাল সকালে আমি কোনো এক সময় না হয় আসবো। চলুন শিখেন্দুবাবু, বীরেন মুখার্জি বললেন। শিবতোষের ঘরে এসে যখন ওরা ঢুকলো, শিবতোষ তখন কাকে যেন ফোন করছেন। নির্বাণিতোষের আকস্মিক মৃত্যুটা শিবতোষকে প্রথমটায় সত্যিই বিমূঢ় করে দিয়েছিল। প্রত্যেককেই একদিন না একদিন মরতে হবেই, মৃত্যু আসবেই, কিন্তু স্বাভাবিকভাবে না এসে সেই মৃত্যু যখন অচিন্তনীয় আকস্মিকভাবে এসে পড়ে, তখন সত্যিই যেন কেমন বিহ্বল বিমূঢ় করে দেয়। আর সেই মৃত্যু যদি স্বাভাবিক না হয়ে নিষ্ঠুর হত্যা হয়, তাহলে যেন কোথাও কোনো সান্ত্বনাই খুঁজে পাওয়া যায় না। একটা অসহায় শূন্যতা যেন চারিদিক থেকে ঘিরে ধরে। শিবতোষের মনের অবস্থাটাও ঠিক সেই রকমই হয়েছিল। কিন্তু সহজে একেবারে ভেঙে পড়বার মতো মানুষ ছিলেন না শিবতোষ। বরাবরই তার অসাধারণ মনোবল। অনেকখানি আশা ছিল শিবতোষের নির্বাণিতোষের উপরে। সেই নির্বাণিতোষ চলে গেল। গেল না, কেউ নিষ্ঠুরভাবে তাকে হত্যা করেছে। কে কে এমন করে তাকে হত্যা করে গেল? নিঃসন্দেহে তার কোনো শত্রু, কিন্তু নির্বাণিতোষের কোনো শত্রু ছিল কথাটা যেন আদৌ বিশ্বাসযোগ্য নয়। ছেলেকে আর শিবতোষ ফিরে পাবেন না ঠিকই, কিন্তু যেমন করেই হোক তাকে খুঁজে বের করতেই হবে। এই কাজ কার? কে হত্যা করেছে নির্বাণিতোষকে? কথাটা ভাবতে ভাবতেই হঠাৎ একসময় একজনের কথা মনের মধ্যে উদয় হয় শিবতোষের। পুলিশ হয়তো কোনোদিনই হত্যাকারীকে খুঁজে বের করতে পারবে না। তারা হয়তো নিয়ম মাফিক ঘটনাটা অনুসন্ধান চালাবে, তারপর সাধারণত যা ঘটে থাকে তাই ঘটবে, সমস্ত ব্যাপারটাই ফাইল চাপা পড়ে যাবে। কিন্তু শিবতোষের তা হলে তো চলবে না। তাকে জানতেই হবে হত্যাকারী কে, কেন সে হত্যা করলো, কি অপরাধ করেছিল নির্বাণিতোষ যে তাকে নিহত হতে হলো। কিন্তু কেমন করে হত্যাকারীকে তিনি খুঁজে বের করবেন? ভাবতে ভাবতেই হঠাৎ সেই মানুষটির কথা মনে পড়ে। বছর 2 পূর্বে পরিচয় হয়েছিল মানুষটির সঙ্গে ঘটনাচক্রে শিবতোষের। তারই এক কর্মচারী তার চেকের সই জাল করে অনেকগুলো টাকা তার ব্যাংক থেকে তুলে নিয়েছিল। একবার নয়, 4-5 মাস ধরে থেকে থেকে প্রায় 1030 টাকা তুলে নিয়েছিল। যে ব্যাংক থেকে দ্বিজেন অর্থাৎ সেই কর্মচারীটি টাকা তুলেছিল তার সই জাল করে, সেই ব্যাংক থেকে বড় একটা টাকা তুলতেন না শিবতোষ। মধ্যে মধ্যেই জমাই দিতেন কেবল টাকা। শিবতোষের বিশেষ এক পরিচিত ভদ্রলোকের ছেলে ওই দ্বিজেন দত্ত। সেই ভদ্রলোক হঠাৎ হাইপার টেনশনে অন্ধ হয়ে যাওয়ায় এবং শিবতোষকে অনুনয় করায় তিনি দ্বিজেনকে নিজের অফিসে চাকরি দিয়েছিলেন। বছর দেড়েক অত্যন্ত সততার পরিচয় দিয়েছিল দ্বিজেন, যাতে করে শিবতোষের বিশ্বাস জন্মায় দ্বিজেনের উপর। দ্বিজেনের হাত দিয়ে অনেক সময় টাকাও জমা দিয়েছেন, ব্যাংক থেকে টাকাও তুলেছেন চেক দিয়ে। হঠাৎই ব্যাপারটা জানতে পেরেছিলেন শিবতোষ সেই ব্যাংকের স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট থেকে। অনেক টাকা থোকে থোকে তোলা হয়েছে ওই ব্যাংক থেকে, অথচ গত 8-9 মাসের মধ্যে ওই ব্যাংক থেকে কোনো টাকাই তিনি তোলেননি। সবই ছিল বেয়ারার চেক। এবং খোঁজ নিতে গিয়ে ব্যাংকের কর্তৃপক্ষ যখন চেকগুলো পেশ করলো, তখন তিনি তো হতবাক। অবিকল তাঁরই সই। মাথায় হাত দিয়ে বসে পড়লেন শিবতোষ। কে তার সই জাল করে টাকা তুলল? সেই সময় এক পরিচিত ভদ্রলোক তাকে কিরিটি রায়ের সন্ধান দেয় এবং কিরিটি রায় শেষ পর্যন্ত জালিয়াতকে ধরে দেয়। সেই থেকেই জানাশোনা ও পরিচয়। মানুষটির অদ্ভুত তীক্ষ্ণ বুদ্ধি ও কর্মদক্ষতায় মুগ্ধ হয়েছিলেন শিবতোষ। হঠাৎ তাঁরই কথা মনে পড়ল
সঙ্গে সঙ্গে উঠে পড়লেন এবং তার ঘরে যে নিজস্ব ফোন ছিল তার রিসিভার তুলে ডায়াল করলেন। রাত তখন প্রায় 3টে। কিছুক্ষণ রিং হবার পরই অপর প্রান্ত থেকে সাড়া এলো। কিরিটি রায় কথা বলছি। কিরিটি বাবু, আমি শিবতোষ মল্লিক। এত রাতে কি ব্যাপার মল্লিক মশাই? একবার এক্ষুনি দয়া করে আমার বেলতলার বাড়িতে আসবেন। ব্যাপার কি? হঠাৎ কি হলো এমন? আজ রাত্রে তো আপনার বাড়িতে গিয়ে নিমন্ত্রণ খেয়ে এলাম, আপনার একমাত্র ছেলের বউ ভাতের। সেই ছেলে কি হয়েছে? তাকে কেউ খুন করে গেছে। সে কি? হ্যাঁ, একবার দয়া করে আসুন, পুলিশও এসেছে। ওই সময়ে বীরেন মুখার্জি ও শিখেন্দু ঘরে প্রবেশ করে। দেরি করবেন না মিস্টার রায়, যদি বলেন তো গাড়ি পাঠিয়ে দিচ্ছি, বললেন শিবতোষ মল্লিক। না না, তার কোনো প্রয়োজন নেই, আমি আসছি। শিবতোষ ফোনের রিসিভারটা নামিয়ে রাখলেন এবং ঘুরে দাঁড়াতেই বীরেন মুখার্জি ও শিখেন্দুর সঙ্গে চোখাচোখি হল। বীরেনবাবু দেখলেন? শিবতোষ প্রশ্ন করলেন। হ্যাঁ, কিছু বুঝতে পারলেন? আজ তো এ বাড়িতে উৎসব ছিল, অপরিচিত অনেক লোক আসা যাওয়া করেছে। হত্যাকারী তাদেরই মধ্যে কেউ। সেটা বুঝতে কষ্ট হবার কথা নয় বীরেনবাবু, কিন্তু কে, কখন ওকে খুন করে গেল? বাড়ির সকলকে জিজ্ঞাসাবাদ না করে এবং আরও অনুসন্ধান না করে এই মুহূর্তে সেটা বলা সম্ভব নয়। শুনুন বীরেনবাবু, ছেলেকে আর আমি ফিরে পাবো না কোনোদিনই জানি, কিন্তু কে এই কাজ করলো সেটা আমাকে যেমন করে যে উপায় হোক জানতেই হবে। আমাদের যথাসাধ্য চেষ্টা আমরা করবো শিবতোষ বাবু, কিন্তু একটু আগে ফোনে আপনি কার সঙ্গে কথা বলছিলেন? কিরিটি রায়। তার সঙ্গে আপনার পরিচয় আছে নাকি? আছে, তাই তাকে আসতে বললাম। ভদ্রলোকের সঙ্গে আমার সাক্ষাৎ পরিচয় হবার সৌভাগ্য আজ পর্যন্ত যদিও হয়নি, কিন্তু ওর নাম আমি শুনেছি, শুনে আমি খুব খুশি হলাম তিনি আসবেন। এ বাড়িতে যাকে যা জিজ্ঞাসা করবার আপনি করতে পারেন বীরেনবাবু। শিখেন্দু আপনার সঙ্গে থাকবে, ওই আপনাকে সাহায্য করবে। শিখেন্দু আমার বন্ধুপুত্রই না কেবল, ও এ বাড়ির ছেলের মতো, আমার ছেলের ক্লাস ফ্রেন্ড। এ বাড়ির কোনো কিছুই ওর অজানা নেই। কোনো কিছু যদি জানবার দরকার হয় আপনার, ওকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। হ্যাঁ, উনি যে আপনার বন্ধুপুত্র এবং এ বাড়ির সঙ্গে বিশেষ পরিচিত, আপনার ছেলের ক্লাস ফ্রেন্ড, সবই ওর কাছ থেকে আমি জেনেছি, বীরেন মুখার্জি বললেন। তারপর একটু থেমে বীরেন আবার বললেন, আপনাকেও আমার কিছু জিজ্ঞাসা আছে। বলুন, কি জানতে চান? আপনার আর এক স্ত্রী ছিলেন, তিনি আজ মৃত। একটু যেন চমকে উঠলেন শিবতোষ। বললেন, কার কাছে শুনলেন? কথায় কথায় শিখেন্দুবাবুই বলছিলেন একটু আগে। আগের স্ত্রীর একটি পুত্র সন্তানও আছে আপনার। শিবতোষ শিখেন্দুর মুখের দিকে একবার তাকালেন। তার চোখের দৃষ্টিতে বেশ বিরক্তি স্পষ্টই হয়ে ওঠে, কিন্তু পরক্ষণে নিজেকে যেন সামলে নিয়ে বীরেন মুখার্জির দিকে তাকিয়ে বললেন, আপনি ঠিকই শুনেছেন, কিন্তু সে ঘটনার সঙ্গে বর্তমান ঘটনার কোনো সম্পর্ক আছে বলে আপনার মনে হচ্ছে নাকি? কোন ঘটনার সঙ্গে কোন ঘটনার যে কি সম্পর্ক থাকতে পারে সে কি কেউ বলতে পারে শিবতোষ বাবু? শিবতোষ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, বিয়ের পর সে স্ত্রী আমার বছর কয়েক মাত্র বেঁচে ছিল, আর তার একটি ছেলেও আছে। নির্বাণের চেয়ে সে বছর চারেকের বড়, কিন্তু সে ছেলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কেন? ছেলে যদি বাপের সঙ্গে সম্পর্ক না রাখতে চায় তো বাপ আর কি করতে পারে? তা ঠিক, কিন্তু তার কি কোনো কারণ আছে? আমার দিক দিয়ে অন্তত জানি কিছু নেই, তার দিক থেকে থাকতে পারে। কিছু অনুমান করতে পারেন না? না। একটা কথা বলুন, সে যখন আপনারই ছেলে, আপনার সম্পত্তিতে নিশ্চয়ই তার অধিকার আছে। সেসব কথা আমি আজ পর্যন্ত ভাবিনি। কেন? ভাববার প্রয়োজন হয়নি বলে। কিন্তু এসব অবান্তর প্রশ্ন কেন করছেন সেটাই বুঝতে পারছি না। এনকোয়ারির ব্যাপারে আমাদের সবকিছুই জানা দরকার। ঠিক আছে, আপনার আর কি জিজ্ঞাসা আছে বলুন। আপনার প্রথম পক্ষের সেই ছেলে কখনো এ বাড়িতে আসেনি?
সে আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি, একটু আগেই তো সে কথা আপনাকে বললাম। সে না এলেও আপনি তার কোনো খোঁজখবর রাখেন না? না। বড় হওয়ার পর তাকে দেখেছেন? মানে কখনো আপনাদের পরস্পরের দেখা সাক্ষাৎ হয়েছে? না না। যেন একটু ইতস্তত করেই কথাটা উচ্চারণ করলেন শিবতোষবাবু। তারপরেই যেন একটু রূঢ় অসহিষ্ণু কণ্ঠে বললেন, নিশ্চয়ই আর কিছু আপনার জিজ্ঞাসা করার নেই দারোগা বাবু আমার অতীত জীবন সম্পর্কে। প্লিজ আমাকে যদি একটু একা থাকতে দেন। স্পষ্টভাবে না বললেও এক প্রকার যেন বললেনই শিবতোষবাবু বীরেন মুখার্জিকে অতঃপর ঘর ছেড়ে যাবার জন্য। বীরেন মুখার্জি শিখেন্দুকে চোখের ইশারা করে ঘর থেকে বের হয়ে গেলেন। শিখেন্দুও তাকে অনুসরণ করল। বারান্দায় পা দিয়ে বীরেন মুখার্জি বললেন, মিস্টার মল্লিক আমাদের পুলিশকে যেন ঠিক বিশ্বাস করতে পারছেন না। না না, সেরকম কিছু নয়, বুঝতে পারছেন পুত্রের আকস্মিক মৃত্যুতে উনি অত্যন্ত আঘাত পেয়েছেন। তা হয়তো পেয়েছেন শিখেন্দুবাবু, কিন্তু উনি ওর ব্যালেন্স হারাননি, যা এক্ষেত্রে খুবই স্বাভাবিক। বরাবরই লক্ষ্য করেছি অতি বড় বিপর্যয় উনি যতই বিচলিত হন না কেন, ধৈর্য ও বিচার বুদ্ধি উনি হারান না। অদ্ভুত স্ট্রেংথ অব মাইন্ড। তাই মনে হলো, যাকে বাড়ির সকলকেই আমি কিছু কিছু প্রশ্ন করতে চাই। তাহলে নিচে চলুন, নিচের পার্লারে বসেই আপনি যাকে যা জিজ্ঞাসা করবার জিজ্ঞাসাবাদ করতে পারবেন। তাই চলুন। সিঁড়ি নেমে ওরা এসে পার্লারে বসল। বেশ প্রকাণ্ড আকারের একটি হলঘর, দামি সোফা সেট, মেঝেতে পুরু কার্পেট বিছানো। উৎসবের জন্য বোধ হয় আরও অনেক চেয়ার পাতা হয়েছিল পার্লারে, সেগুলো সরানো হয়নি, যেমন ছিল তেমনি আছে। আলোও জ্বলছিল ঘরের, গোটা দুই সিলিং ফ্যানও তখনও বনবন করে ঘুরছিল। ঘরের এক কোণে একটা বিরাট গ্র্যান্ডফাদার ক্লক সিকেলে। রাত 3:30, ফাল্গুনের মাঝামাঝি সময়টা। এখনও রাত্রি শেষের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। একটা সোফায় বসলেন বীরেন মুখার্জি। কাকে কাকে ডাকবো বলুন? শিখেন্দু শুধালো। সবাইকেই, তবে একসঙ্গে নয়, এক এক করে। বেশ, বলুন কাকে প্রথমে ডাকবো? সাথী দেবীকে আগে ডাকুন, তারপর তার দিদি স্মৃতি দেবীকে ডাকবেন। আপনি বসুন, আমি ডেকে নিয়ে আসছি সাথীকে। শিখেন্দু ঘর থেকে বের হয়ে গেল এবং একটু পরেই সাথীকে নিয়ে ঘরে ঢুকল। বসুন সাথী দেবী, বীরেন মুখার্জি বললেন। আমি দাঁড়িয়েই আছি, আপনি কি জানতে চান? সাথীর কণ্ঠস্বর অসহিষ্ণু ও বিরক্ত মনে হলো। আজ রাত্রে বউকে কোথায় বসানো হয়েছিল? দোতলার একটা ঘরে, সাথী বললেন। সেখান থেকে কখন বউকে ওপরে নিয়ে যাওয়া হয়? রাত তখন বোধহয় 12:15 কি 12টা হবে। কে নিয়ে গিয়েছিল বউকে ওপরে? আমি দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে চলে আসি নিচে নেমে। সে সময় বারান্দায় 3তলায় কাউকে দেখেছিলেন? সাথী জবাব দেবার আগেই কিরিটি এসে পার্লারে ঢুকল। সকলে কিরিটির দিকে তাকালো একসঙ্গে। কিরিটি ঘরের মধ্যে উপস্থিত 3 জনের মুখের দিকেই পর্যায়ক্রমে একবার তাকিয়ে নিল। তারপর শিখেন্দুর দিকে তাকিয়ে বলল, শিবতোষ বাবুকে একটা খবর দিতে পারেন? চলুন ওপরে, কাকাবাবু ওপরে তার ঘরের মধ্যেই আছেন। শিখেন্দু বললে কিরিটির কথাটা শেষ হবার আগেই। বীরেন মুখার্জির পরনে ইউনিফর্ম ছিল, তাই তার সঙ্গে পরিচয় না থাকলেও কিরিটি অনুমানেই বুঝতে পারে তিনি একজন পুলিশেরই অফিসার, এবং সেই অনুমানের উপরই নির্ভর করে বীরেনের দিকে তাকিয়ে বললে, মনে হচ্ছে আপনি এই এলাকার থানা অফিসার। জবাব দিল শিখেন্দুই। হ্যাঁ মিস্টার রায়, উনি এখানকার থানা অফিসার বীরেন মুখার্জি। নমস্কার, আমি কিরিটি রায়। কিরিটি বললে। নমস্কার, বীরেন বললেন। আপনার সঙ্গে সাক্ষাৎ পরিচয় হবার সৌভাগ্য আমার হয়নি বটে, তাহলেও আপনার নাম আমি অনেকে শুনেছি। আমাদের ডিসি চাটুর্যে সাহেব তো আপনার প্রশংসায় একেবারে উচ্ছ্বসিত। শিবতোষবাবু আমার বিশেষ পরিচিত, তার ছেলে ডক্টর নির্বাণিতোষ মল্লিককেও আমি চিনতাম। আজ এখানে আমি নিমন্ত্রণেও এসেছিলাম। আমিও এসেছিলাম কিরিটিবাবু। আপনিও এসেছিলেন? হ্যাঁ, বসুন না। কিরিটি বীরেন মুখার্জির আহ্বানে তার সামনেই একটা সোফায় উপবেশন করল। তারপর প্রশ্ন করল, মৃতদেহ দেখেছেন? হ্যাঁ, মোটামুটি যারা একবার দেখেছি, ভাবছিলাম এ বাড়ির লোকেদের জবানবন্দি নেব। বীরেন মুখার্জি অতঃপর যা দেখেছিলেন, যা শুনেছিলেন সংক্ষেপে বলে গেলেন। সব শুনে কিরিটি কেবল একটা কথাই বললে,
শিবতোষ বাবুর 2 বিয়ে, আগের স্ত্রীর একটি সন্তানও আছে। তাই তো শুনেছি, প্রথমা স্ত্রী শান্তনা দেবীর মৃত্যুর বছরখানেক বাদে দ্বিতীয়বার বিবাহ করেন। প্রথমা স্ত্রী কি এ বাড়িতে কখনো আসেননি? কিরিটি প্রশ্ন করল। জবাব দিল শিখেন্দু, না, আসেননি। 4 বছর তো বেঁচে ছিলেন। তা ছিলেন, তবে রায়বাহাদুর প্রিয়তোষ মল্লিক কাকাবাবুর প্রথমা স্ত্রীকে কোনোদিনই স্বীকার করেননি। স্বাভাবিক। তাকে যতটুকু আমি দেখেছিলাম, আভিজাত্য ও অর্থের অহংকার একটু বেশি মাত্রাতেই ছিল। কাজেই তার পক্ষে তার পুত্রের তার জ্ঞাতে ও অজ্ঞাতে, বিশেষ করে এক সাধারণ গরিবের ঘরের মেয়েকে পুত্রবধূ বলে স্বীকার করে নেওয়া একটু কষ্টকর বৈক। আপনি তাকে দেখেছিলেন কিরিটিবাবু? বীরেন মুখার্জি প্রশ্ন করলেন। দেখেছি, মাত্র বছর কয়েক আগেই তো তিনি মারা গেছেন, কিরিটি বললে। আমার মনে হয় শিবতোষবাবুর অতীত জীবনের ব্যাপারটা কোথাও একটা জট পাকিয়েছিল, নচেত তার ছেলে জীবনে কখনো এ বাড়িতে পদার্পণ করলো না কেন? বীরেন মুখার্জি বললেন। থাকাটা কিছু অসম্ভব নয় বীরেনবাবু। যাক, আপনি তাহলে আপনার কাজ করুন। আমি এবার শিবতোষবাবুর সঙ্গে দেখা করে 3 তলায় মৃতদেহটা দেখে আসি। ঠিক আছে, আপনি যান, না আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। না না, আমার জন্য আপনাকে বসে থাকতে হবে না। আমি না হয় দিনের বেলা কোনো এক সময়ে আপনার সঙ্গে গিয়ে দেখা করব। শিবতোষবাবু আমার বিশেষ পরিচিত, তাছাড়া আপনার সাহায্য ছাড়া আমার পক্ষে কিছু করাই সম্ভবপর নয়। বীরেন মুখার্জির মুখের ভাব দেখে মনে হলো কিরিটি শেষের কথায় তিনি যেন একটু খুশি হয়েছেন। আমি তাহলে ওপর থেকে ঘুরে আসি। আসুন। চলুন শিখেন্দুবাবু, কিরিটি বললে। চলুন। বাড়িটা তেমনি স্তব্ধ, সর্বত্র তেমনি তখনও আলো জ্বলছে। নির্বাণী তোষের মা কল্যাণী দেবীর কান্নার শব্দটা তখন আর শোনা যাচ্ছে না। বারান্দা অতিক্রম করে কিরিটি শিখেন্দুর পেছনে পেছনে এসে শিবতোষবাবুর শয়নকক্ষে প্রবেশ করল। শিবতোষ তখনও তেমনি করেই তার ঘরের মধ্যে আরাম কেদারার উপর বসে আছেন মুহ্যমানের মতো। সমস্ত মুখে একটা অসহায় বেদনার ক্লান্তি। পদশব্দে মুখ তুলে তাকালেন শিবতোষ। আসুন কিরিটিবাবু। আপনি উঠবেন না, বসুন মল্লিক মশাই। শিবতোষ উঠে দাঁড়াচ্ছিলেন, কিন্তু কিরিটির কথায় আর উঠলেন না, বসেই রইলেন। আমি জানি কিরিটিবাবু, আপনি ঠিক বের করতে পারবেন কি এমন নিষ্ঠুরভাবে খোকাকে খুন করে গিয়েছে। শিখেন্দু। শিবতোষের গলাটা যেন কান্নায় বুঝে এলো। আগে শিখেন্দু তাকালো শিবতোষের মুখের দিকে। দারোগাবাবু চলে গেছেন? না, নিচে এখনো সকলের জবানবন্দি নেবেন। সাত্বিক জবানবন্দি নিচ্ছেন। তুমি তাহলে নিচেই যাও। শিখেন্দু নিঃশব্দে ঘর থেকে বের হয়ে গেল, এবং শিখেন্দু ঘর থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই শিবতোষ বললেন, ভদ্রলোক একটু বেশি মাত্রায় যেন ইনকুইজিটিভ, যেটা আমার একেবারেই ভালো লাগেনি কিরিটিবাবু। পুলিশ তো সবকিছুই একটু সন্দেহের চোখে দেখবে, প্রশ্ন করবে শিবতোষবাবু। তা করুক না, তাই বলে আমার ব্যক্তিগত জীবনে অতীতে কার কি ঘটেছে সে ব্যাপারে এত অনাবশ্যক কৌতূহল কেন? আর আমার নিজের অতীতের ব্যক্তিগত জীবনের সঙ্গে খোকার খুনের সম্পর্কই বা কি? আর এই শিখেন্দুই বা কেন বলতে গেল আমি আমার বাড়ির অমতে এবং বাবাকে না জানিয়ে প্রথমবার বিয়ে করেছিলাম। সে স্ত্রী নেই। হয়তো কিছু ভেবেই দারোগাবাবু প্রশ্নটা করেছেন। তারই উত্তর দিয়েছেন শিখেন্দুবাবু। কিরিটি শান্ত গলায় জবাব দিল। তবু বলবো অহেতুক অনাবশ্যক কৌতূহল। আমি আমার সম্পত্তির কি ব্যবস্থা করব সে বিষয়ে কিছু কখনো ভেবেছি কিনা? সেটা হয়তো আপনার আরেকটি সন্তান আছে জেনেই করেছিলেন উনি। সে আমাকে তার বাপ বলেই জীবনে কখনো স্বীকার করেনি, কোনো সম্পর্কই আমার সঙ্গে রাখেনি। কাজেই সে থাকা না থাকা 2 সমান। তাহলেও আইনের দিক থেকে আপনার 2 ছেলে যখন, তখন আপনার সমস্ত সম্পত্তির সমান অংশীদার দুজনে। আপনি জানেন না কিরিটিবাবু, যে দিলেও একটি সম্পদও সে আমার কখনো স্পর্শ করবে না। আমি খুব ভালো করেই জানি সে আমাকে ঘৃণা করে। তার মামারা, তার মামাদের মধ্যে যেমন সে বড় হয়েছে, একটু একটু করে একটা ধারণা বদ্ধমূল করে দিয়েছে যে তার মায়ের মৃত্যুর জন্য আমিই দায়ী। অবহেলা করে তার মাকে আমি মৃত্যুর মধ্যে ঠেলে দিয়েছি। হ্যাঁ, এটা ঠিক। বাবা তাকে কখনো স্বীকার করে নেবেন না বলে এবাড়ির বধূর যোগ্য মর্যাদা দিয়ে এখানে তার নিজস্ব গৌরবে তাকে বিয়ে করা সত্ত্বেও এনে প্রতিষ্ঠা করতে পারিনি। কিন্তু তার মৃত্যু। কিরিটি বাধা দেয় না, কোনরূপ মন্তব্য প্রকাশ করে না, কারণ সে বুঝতেই পেরেছিল সম্পূর্ণ ঝোঁকের মাথাতেই জীবনের এক
গভীরতম শোকের মুহূর্তে বিহ্বল বিমূঢ় শিবতোষ মল্লিক তার অতীত জীবনের দুঃখের কথা বলে চলেছেন, যে কথাটা হয়তো নিরুপায় এত বছর ধরে তার বুকের নিভৃতে গুমড়োচ্ছে। আজ জীবনের এক চরম শোকের বিহ্বলতায় সেটা আপনা থেকেই বের হয়ে আসছে। এ তো কান্নারই নামান্তর ছাড়া কিছুই নয়। অসাধারণ মনের বল ও সংযম ভদ্রলোকের, তাই এখনো হাউ হাউ করে না চেঁচিয়ে স্থির হয়ে আছেন, যদিও প্রথম মুহূর্তে ঘটনার আকস্মিক আঘাতে সহসা জ্ঞান হারিয়েছিলেন। শিবতোষ যেমন বলছিলেন তেমনই বলতে লাগলেন। সান্তনার মৃত্যুটা, মানে একটু একটু করে তাকে নিঃশেষ হয়ে যেতে, সেদিন আমাকে এক প্রকার যেন নিরুপায় বসে বসেই দেখতে হয়েছিল। কি হয়েছিল তার? সার্কোমা, বাঁ হাতের হাড়ে সার্কোমা। জানি সে রোগের কোনো চিকিৎসাই ছিল না, তবু টাকা হাতে থাকলে তাকে আমি বিদেশে নিয়ে গিয়ে শেষ চিকিৎসাটুকু অন্তত করাতে পারতুম। কিন্তু বাবা তখনও বেঁচে, সব তার হাতের মুঠোর মধ্যে। সামান্য মাসোহারা ছাড়া তখন আর কিছুই আমি পাই না, কিন্তু সে আর কত, 400-500 টাকা মাত্র। তারপরই বোধহয় অতীত স্মৃতির বেদনায় কয়েকটা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে থেকে আবার উদাস কণ্ঠে বলতে লাগলেন শিবতোষ। তবু মাকে দিয়ে আমি বাবাকে বলবার চেষ্টা করেছিলাম, কিন্তু লোহার মতো কঠিন মন তার কিছুতেই গড়ল না। আপনার স্ত্রীও তো নিজে আসতে পারতেন এ বাড়িতে, তার অধিকারকে জোর করে প্রতিষ্ঠিত করবার জন্য। যেমন ভীরু তেমনি কোমল প্রকৃতি ছিল সান্তনা। তা সত্ত্বেও সে দুবার এসে বাবার সঙ্গে দেখা করবার চেষ্টা করেছে, আমাকে না জানিয়েই। প্রথমবার তার ভাইয়েদের সঙ্গে, কিন্তু বাবা দূর দূর করে সান্তনাকে তাড়িয়ে দিয়েছেন। শেষবারও অসুস্থ অবস্থাতেই মরার মাস 2 আগে এসেছিল, এবং সেবারে আমি সঙ্গেও ছিলাম। ঢুকতে দিলেন না বাড়িতে। সান্তনার ছেলের বয়স, মানে আমার সেই বড় ছেলে, তার বয়স তখন 2.5 বৎসর। তার মামাদেরও আমি দোষ দিই না কিরিটিবাবু। সান্তনার বড় ভাই শশী আমারই ক্লাস ফ্রেন্ড ছিল, সেও আমাকে বুঝল না। একটু থেমে শিবতোষ আবার বলতে লাগলেন। সান্তনার মৃত্যুর পর আমি আমার কর্তব্য করতে পারিনি কয়েক বছর। বাবাকে অনেক বলেছিলাম, কিন্তু কিছুতেই আমার প্রথম সন্তানকে গ্রহণ করতে সম্মত হলেন না। শেষটায় একবার বলেছিলেন বেশ কিছু অর্থ সাহায্য তাকে করতে পারি, কিন্তু এ বাড়িতে তার স্থান হবে না। আশ্চর্য কঠিন মন তো ছিল রায়বাহাদুরের। সে যে কি কঠিন আমি জানি। তারপর নিজের ইচ্ছে মতো যখন খরচ করবার সুযোগ এলো আমার জীবনে, ছেলের সঙ্গে দেখা করতে গেলাম, কিন্তু সে দেখাও করলো না। ভাবতে পারেন কিরিটিবাবু, লক্ষপতি শিবতোষ মল্লিকের ছেলে লেখাপড়া করলো না, কিছু না, সাধারণ একটা ঝুট মিলের শ্রমিক, অর্ডিনারি লেবারার। শিবতোষের গলার স্বর যেন বুঝে এলো। চোখে জল নেই, কিন্তু কিরিটির মনে হচ্ছিল কান্নায় যেন ভদ্রলোকের বুকের ভেতরটা তোলপাড় করছে। বাবা! শিবতোষের বড় মেয়ে স্মৃতি এসে ঘরে ঢুকলো। ডাক্তার চৌধুরীকে একবার ফোন করলে হতো না? কেন? বৌদি যে জ্ঞান ফিরে আসার পর থেকে বোবা হয়ে বসে আছে, এখনো পর্যন্ত একটাও কথা বলল না, এক ফোঁটা চোখের জল নেই। আমার যেন কেমন ভালো লাগছে না বাবা। বেশ, ফোন করে দাও। কি বলবো ফোনে? আমি ডেকেছি তাই বলো। তোমার মার তো ঘন ঘন ফিট হচ্ছে। আমি ফোন করছি। শিবতোষ উঠে গিয়ে ফোন করতে লাগলেন। ফোন করে আবার ফিরে এসে বললেন, তোমার মার কাছে গিয়ে বসে থাকো। স্মৃতি ঘর থেকে বের হয়ে গেল। আমি একবার 3 তলাটা ঘুরে আসি শিবতোষ বাবু। যান। কিরিটি ঘর থেকে বের হয়ে গেল। নির্বাণিতোষের ঘরের সামনে যে পুলিশটি প্রহরায় নিযুক্ত ছিল, সে চিনত কিরিটিকে। ওকে দেখে বলল, সাব আপ। ব্রিজনন্দন, तुम्हारा ड्यूटी है यहाँ? जी साहब, आप अंदर जाएंगे? हाँ जाइए साहब। কিরিটি ঘরের মধ্যে গিয়ে ঢুকলো। দুটি নরনারী জীবনে প্রথম মিলন উৎসব রাত্রি। আয়োজনের কোনো ত্রুটি রাখেননি শিবতোষ। দুটি হৃদয়ও উন্মুখ হয়েছিল পরস্পর পরস্পরকে গ্রহণ করবার জন্য, কিন্তু অকস্মাৎ মৃত্যু এসে সেই মিলনে ছেদ টেনে দিয়েছে। পরস্পর পরস্পরের দীর্ঘদিনের পরিচিত, তবে তাদের জীবনের আকাঙ্ক্ষিত রাত্রি এমন করে ব্যর্থ হয়ে গেল কেন? নির্বাণিতোষ আর দীপিকা, তারা কি একবারও টের পায়নি তাদের পেছনে পেছনে মৃত্যু কালো ছায়া ফেলে এগিয়ে আসছে? ঘরের চতুর্দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করলো কিরিটি। শুধু শয্যাই নয়,
সমস্ত ঘরটাই ফুলে ফুলে সাজানো। এখনো ফুল বা ফুলের মালাগুলো বাসি হয়নি, শুকিয়ে যায়নি। এখনো রজনীগন্ধার গন্ধ ঘরের বাতাসে ছড়িয়ে আছে। ঘরের দক্ষিণ দিকে মহার্ঘ একটি পালঙ্ক, তার উপরে দামি শয্যা বিস্তৃত। অন্যদিকে একটি 3 আয়নাওয়ালা ড্রেসিং টেবিল, নানা প্রসাধন দ্রব্য তার উপর সাজানো। এক পাশে একটি সোফা কাম বেড। দুদিকটা দেওয়ালে সুদৃশ্য ব্রাকেট আলো বসানো, টিউব আলো। উজ্জ্বল আলোয় ঘরটা যেন ঝলমল করছে। ঘরের দেওয়াল হালকা ক্রিম কালারের প্লাস্টিক ইমালশন করা। দেওয়ালে গোটা 2 ল্যান্ডস্কেপ, আর বাদিককার দেওয়ালে একটা যুগল ফটো, দুটি হাসি ভরা মুখ পাশাপাশি, নির্বাণিতোষ আর দীপিকা। খোলা জানালা পথে রাত্রি শেষের হাওয়া ঝিরঝির করে এসে ঢুকছে। বাথরুমের দিকে তাকালো কিরিটি। দরজাটা খোলা, ভেতরে আলো জ্বলছে তখনও। আলোটা নেভানো হয়নি, নেভানোর কথা হয়তো কারো মনেও হয়নি। বাথরুমের দিকে এগিয়ে গেল কিরিটি। ভিতরে পা দিতেই নজরে পড়ল নির্বাণিতোষের নিষ্প্রাণ রক্তাক্ত দেহটা। পাঞ্জাবির ওপর থেকেই একটা ক্ষতস্থান নজরে পড়ে। কয়েকটা মুহূর্ত তাকিয়ে রইল কিরিটি ভুলুণ্ঠিত নিষ্প্রাণ দেহটার দিকে। বেসিনের ঠিক সামনেই দেহটা একেবারে উপুর হয়ে পড়ে আছে। বেসিনের ট্যাপটার মুখটা খোলা ছিল। বীরেন মুখার্জি বন্ধ করে দেন। কাঁচের গ্লাসটা বেসিনের উপরেই রয়েছে। একবার বেসিন ও একবার ভুলুণ্ঠিত দেহটার দিকে তাকালো কিরিটি। গ্লাসটা হাতে তুলে নিয়ে পরীক্ষা করতে গিয়ে নজরে পড়ল গ্লাসটার গায়ে চির খেয়ে ফেটে গেছে। গ্লাসটা নামিয়ে রেখে আবার সামনে তাকালো কিরিটি। বেসিনের উপরে একটা আয়না বসানো, কিন্তু বেসিনটা ঘরের দেওয়ালে এমনভাবে বসানো যে শয়ন ঘর থেকে কেউ বাথরুমে প্রবেশ করলেও বেসিনের সামনের আয়নায় কোনো প্রতিচ্ছবি পড়বে না। মেথরদের যাতায়াতের দরজাটার দিকে তাকালো একবার কিরিটি। দরজাটা ভিতর থেকে বন্ধ। সে দরজা পথে কেউ এলেও আয়নায় প্রতিচ্ছবি পড়বে না। মৃতদেহের অবস্থান থেকে মনে হয় এই বাথরুমের মধ্যেই কেউ নির্বাণিতোষকে পশ্চাৎ দিক থেকে ছোড়ার সাহায্যে চরম আঘাত হেনেছে। বাথরুমের মেঝেতেই একটা কোডোপাইরিন ট্যাবলেটের স্ট্রিপ পাওয়া গিয়েছে। বেসিনের উপরে একটা কাঁচের গ্লাসও আছে। মাথার যন্ত্রণা হচ্ছিল বলে বন্ধুদের শেষ ব্যাচ খাবার পর নির্বাণিতোষ উপরে চলে এসেছিল। রাত তখন 11:15। অন্তত শিখেন্দুর কথা যদি ঠিক হয়, ওই ঘরে তখন কেউ ছিল না, মানে বাড়ির কেউ ছিল না। নতুন বউ নিচের তলায় তখনও ছিল এবং সেখানেই নতুন বউকে ঘিরে ছিল ভিড়। নতুন বউকে সাথী ওপরে ঘরের সামনে যখন ছেড়ে দিয়ে যায়, রাত তখন 11:15 কি 12টা। তার মানে প্রায় 1 ঘন্টা সময়। 11:15 থেকে 12:15। যা কিছু ঘটবার ঘটেছিল ওই 1 ঘন্টা সময়ের মধ্যে। ওই 1 ঘন্টা সময়ের মধ্যে কেউ ওপরে এসেছিল কিনা, যদি কেউ এসে থাকে তো সে কি। তারপর শিখেন্দু যখন ওপরে আসে, সম্ভবত 12টার কয়েক মিনিট পরে ও ওপর থেকেই চিৎকারের শব্দটা শোনার পর। শিখেন্দু ওপরে এসেও জানায়নি কিছু, চেঁচামেচি বা ডাকাডাকি করেনি কাউকে। শিবতোষ ওপরে এসে দেখেন শিখেন্দু দাঁড়িয়ে আর মেঝেতে পড়ে আছে জ্ঞান হারিয়ে দীপিকা। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।